শফিক সাহেবের মতো আরো অনেকেই নিজেদের শোচনীয় পরিণতির মুখোমুখি হয়ে সেদিন এমন আক্ষেপ করবে, তারা বলবে হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। নম্বর খ, সাব্বিরের মতোই সেদিন আরো কিছু লোক অসৎ সঙ্গের পাল্লায় পড়ে স্বীকীয়তা হারিয়ে বিশ্বাসের শুভ্রতায় কালিমা লেপনের কলঙ্কে দিশাহারা হয়ে বিপদগামী হবার আক্ষেপ প্রকাশ করবে। নম্বর গ, মঈন সাহেবের বারবার সতর্ক করার পরও গা ছাড়া মনোভাব নিয়ে নিজের বিপদ ডেকে এনে খান সাহেব যেমন মর্মযাতনায় ভুগেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামী ভিডিওতে শেষ রাত্রির গল্পগুলো নিয়ে একটি সুন্দর গল্প শুনেছি আমরা। আজকের গল্প হলো আক্ষেপের গল্প। আজকের আসরে শুধু আক্ষেপের গল্পই হবে। আসর শুরু করার আগে জেনে নেই, এক অংশে আমরা কিছু গল্প শুনব, দুই অংশে তার বাস্তব রূপ দেখব, তিন অংশে পূর্বোক্ত দুই অংশ নিয়ে আমাদের অনুভূতি ব্যক্ত করব। নম্বর 1, শুরুতেই আপনার যাপিত জীবনে চিরচারিত এবং চিরপরিচিত কিছু আক্ষেপ ও খেদোক্তির সাথে নতুন করে পরিচয় করিয়ে দেই। নম্বর ক, 2 বছর ধরে ব্যবসায় ক্রমাগত লস খেতে হচ্ছে শফিক সাহেবকে। সবাই একথা ওকথা বলেন, কিন্তু সবই কাটা গায়ে নুনের ছিটার মতো লাগে তার কাছে। ছোট্ট ছেলের সাথে এ নিয়ে একটু কথা বলার জন্য বসলেন তিনি, কিন্তু ছেলেটাও নির্লিপ্ত। শফিক সাহেব সেই মুহূর্তে চরম হতাশায় আচ্ছন্ন। ছেলের সাথে কথা বলতে বলতে তার মেজাজ একেবারে সত্যমে চলল। সহসা সোফা থেকে সলকে দাঁড়িয়ে খুব আক্ষেপের সাথেই বললেন, আর পারি না, মনটায় কয় মাটি 2 ভাগ কইরা আমি এখনই মাটির ভিতরে ঢুইকা যাই। নম্বর খ, এই ও সাব্বির অন্তরঙ্গ বন্ধু হিসেবে সবার কাছে পরিচিত। তাদের পানস্থল বন্ধুত্বে কেউ কেউ ঈর্ষাও করে, সুখ ও শোক পরস্পরে ভাগাভাগি করে নেয়। ইদানিং অবশ্য রাজুর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করেছে সাব্বির। ছেলেটা হঠাৎ করে ধূমপায়ী হয়ে উঠেছে। আচার আচরণে অস্বাভাবিকতার আভাস পাওয়া যাচ্ছে। সাব্বির খুব করে বোঝাতে চেষ্টা করে তাকে, সুস্থ সুন্দর জীবনাচারে ফিরে আসার তাগদা দেয়, কিন্তু পেরে ওঠে না। আবার বন্ধুত্বের বন্ধনও সে ছিন্ন করতে পারে না। এদিকে রাজু শুধু মাদক আসক্তই হয়নি, এলাকায় মাদক সরবরাহের কাজটাও খুব দক্ষতার সাথে করছে সে। সাব্বির বন্ধুর এই পরিণতিতে মর্মাহত হয়। ঠিক এমন সময়ে রাজু হাঁপাতে হাঁপাতে দৌড়ে আসে। সাব্বির, দোস্ত, আমার একটু হেল্প করবি? কিছুক্ষণ কি যেন ভেবে সাব্বির মাথা নেড়ে সম্মতি জানায়। রাজু ভরসা পায়, দোস্ত, এই বড়িগুলো তোর কাছে একটু লুকাইয়া রাখবি, আব্বা আমারে দৌড়ানি দিছে। বন্ধুর বিপদে সাব্বির না করতে পারে না। পরদিন বিকালে মাদক সহ পুলিশের হাতে ধরা খেল রাজু। পুলিশ ইনভেস্টিগেশনে রাজুর মাদক চক্রের ব্যাপারে যেসব তথ্য উপাত্ত উদ্ধার হয়েছে তাতে সাব্বিরের নামটাও চলে এসেছে। পুলিশ তাকেও খোঁজাখুঁজি করছে। খবরটা শোনার পর থেকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছে সে এতটা অসহায় বোধ করেনি কখনো। বাবা মাকেও বলা যাচ্ছে না। রাগে ক্ষোভে অপমানে মাথা চুল ছিঁড়তে ছিঁড়তে তার মুখ থেকে বেরোয়, দূর শালার, উজবুকটা লগে দোস্ত না করলেই হয়তো, হালা লগে বন্ধুত্ব করতে যাইয়া আমি এখন ম্যানকার সিপাই। নম্বর গ, খানবাড়ির ছোট ছেলেটা হঠাৎ করেই পক্ষান্তরে আক্রান্ত হবার উপক্রম। এলাকায় উঠতে এক কবিরাজ ঝিটু মিয়া খান সাহেবকে বুঝিয়ে সুঝিয়ে আশ্বস্ত করলো, তার নির্দেশ মতো নিয়মিত চিকিৎসা করালে রোগী সুস্থ হয়ে যাবে। অদ্ভুত সব চিকিৎসা পদ্ধতি ঝিটু মিয়ার। ঝাড়ু দিয়ে পিটানো, মাটি করে অর্ধেক দেহে মাটিতে পুঁতে রাখা, আরো কত কি। মোল্লাবাড়ির মঈন সাহেব খবর পেয়ে শুরু থেকেই খান সাহেবকে পরামর্শ দিচ্ছিলেন এ জাতীয় কুসংস্কার ও ব্যয়বহুল চিকিৎসা বিশ্বাস না করতে। সময় ক্ষেপণ না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে ছেলেকে নেওয়ার জন্য তাগদা দিতে থাকেন তিনি প্রায় সময়। খান সাহেবের কানে পানি ঢোকে না। তার মন মগজে ভালো করে গেঁথে আছে বিবি সাহেবের সেদিনকার কথা। শুনছেন নেই, আমাকে ঝিটু কবিরাজ স্বপ্নের মধ্যে ওষুধ পাইছে। পাগলা ছাগলা হইলেও মানুষটা কিন্তু কামেল। খান সাহেবের মনে কথাটা যেন জারি ধরেছে খুব করে। স্বপ্নে পাওয়া অশারীরিক অথবা মহাজাগতিক ওষুধের কারিশমায় ছেলের দ্রুত সুস্থতার স্বপ্ন দেখেন তিনি। কিছুদিন যেতে না যেতেই ছেলের অবস্থা ক্রমাগত অবনতির দিকে যেতে থাকে। খান সাহেব দিশাহারা হয়ে পড়েন। ঝিটু মিয়ার উপর আস্থাটা ক্রমশ ফিকে হয়ে আসতে থাকে তার। প্রতিবেশীর গবেষণা ছেলেটার এই মর্মন্তত অবস্থায় মঈন সাহেব আর ধৈর্য ধরতে পারেন না। এক প্রকার জোর করে খান সাহেবকে সাথে নিয়ে ছেলেটাকে নিয়ে ছুটে যান পাশের হাসপাতালে। ডক্টর হাসান এলাকার খুব নামকরা চিকিৎসক। MBBS পাশ করে সেই যে চেম্বার বসিয়েছেন এখানে, গ্রামের মায়া আর ছাড়তে পারেননি। মঈন সাহেব সবকিছু খুলে বললেন। ডাক্তার খুব অবাক হলেন। খান সাহেবকে এরূপ নির্বুদ্ধিতার জন্য ভৎসনা হাতে ধরে ছেলেটাকে এমন পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য উষ্মা প্রকাশ করলেন তিনি। এক পর্যায়ে কাল বিলম্বের দরুন রোগীর অনাকাঙ্ক্ষিত পরিণতির আশঙ্কা যখন জানালেন, খান সাহেব তখন টেবিলে মাথা ঠুকতে থাকেন। অনেক দূর থেকে তার শব্দ কন্দন ধ্বনি, হায় হায় রে, আমি যদি শুরু থেকে মঈন সাহেবের কথা শুনতাম। নম্বর ঘ, এই ক্লাসে সম্পূর্ণ বিপরীত ধর্মী দুটি চিত্র দেখা যায়। এই যেমন এখন টিফিন ব্রেক চলছে,
হালকা নাস্তা করে বেশিরভাগ ছাত্র ক্লাসে চলে এসেছে। আবেদ, রবিক ও মেজবা 3 বন্ধু। ওরা এক কোনায় বসে কথা বলছিল নিজেদের মধ্যে। 3 জনে প্রায় গ্রুপ স্টাডি করে। আজ কথা হচ্ছিল বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। সমাজ নিয়ে রবিকের কিছু অস্পষ্টতা আছে। আবেদ আর মেজবা মিলে বিষয়গুলো খোলাসা করছে। আরেক কোনায় রাফি, আসিফ আর ইস্তিয়াক, এই 3 জন সারাক্ষণে ভিডিও গেম নিয়ে ব্যস্ত থাকে। এখনো তার ব্যর্থ হচ্ছে না। কানে ইয়ারফোন গুঁজে দিয়ে রাফি ইতিমধ্যে ইউটিউবে ঢুকে পড়েছে। তার প্রিয় চ্যানেলে নতুন কোনো মিউজিক ভিডিও আপলোড হলো কিনা খুঁজে দেখছে। ইস্তিয়াক ঝুঁকে দেওয়ার চেষ্টা করছে। আসিফ ইয়ারফোনের এক প্রান্ত নিজের কানের কাছে নেই। এই 2 বিপরীত ধর্মী দৃশ্য নজরে পড়ে 2 জন নবাগত ছাত্রের। এদের একজন রাতুল, আরেকজন সিয়াম। রাতুল বরাবরই রাফিকে খেয়াল করে আসছে। তাদের সাথে বন্ধুত্ব করার পরিকল্পনা নিয়ে রেখেছে। যথারীতি কদিনের মধ্যেই সে তাদের অন্তরঙ্গ বন্ধু হয়ে উঠবে। সিয়ামের ওসবে আগ্রহ নেই। আবিদ, রফিক আর মেজবার পড়াশোনা কেন্দ্রিক ব্যস্ততা তাকে বরাবরই চমৎকৃত ও অনুপ্রাণিত করে। এই কিছুদিন আগেও সে রাইট ফ্রম অফ ভার্বস এর কিছু নিয়ম খুব কঠিন মনে করত। ওরা 3 জন কি সুন্দর করেই না বুঝিয়ে দিল। ওদের হৃদয়ের প্রশস্ত সিয়ামকে আশ্বস্ত করে। ওরা নতুন একজন পড়ুয়া বন্ধু পেয়ে ভীষণ খুশি। ইতিমধ্যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষার রেজাল্ট এসেছে। একই স্কুল থেকে পড়ে আসা, প্রায় কাছাকাছি মার্কস নিয়ে রেজাল্ট করে আসা 2 বন্ধু। রাতুল ও সিয়ামের মার্কসে এবার বিশাল পার্থক্য। সিয়াম কোনো বিষয়ে পাস মার্ক তুললেও রাতুল কোনো বিষয়ে পাস মার্কও তুলতে পারেনি। সিয়াম অর্থনীতি প্রথম পত্র ছাড়া বাকি সব বিষয়ে 90-এর অধিক নম্বর পেয়েছে। নোটিশ বোর্ডের সামনে দাঁড়িয়ে রাতুল নিজের এবং বন্ধুর নাম্বার পাশাপাশি মিলিয়ে দেখে বুকের বাম পাশে একটা ধাক্কা খেল। মাথাটা কেমন ঘুরে ওঠে তার। মুখ ফুটে বলে ফেলে, আহারে, আমিও যদি ওদের সাথে থাকতাম আজকের রেজাল্টটা কত ভালো হতো আমার। নম্বর 1, সাকিব ও আকিব, 2 জন যমজ ভাই। উভয়ের মধ্যে যেমন কিছু মিল আছে তেমন অমিলও আছে। মিলটা কেমন? যেমন দুজনে প্রচন্ড স্বাধীন ক্রেতা, এমনকি চাকরি বাকরিতেও আস্থা নেই। এটাকে সভ্য দাসত্ব বলে উড়িয়ে দেয়। দুজনেই ঠিক করেছে পড়াশোনা শেষ করে স্বাধীনভাবে এবং সততার সাথে ব্যবসা করে জীবিকা নির্বাহ করবে। এ তো গেল মিলের কথা। অমিলও আছে। প্রথমজন বেশ বুদ্ধিমান। অহেতুক সময় যেমন অপচয় করে না, 2 হাতে পয়সাও খরচ করে না। আবার কার্পণ্যতাও সেই নেই। এক কথায় সবকিছুতে হিসাবি। কিন্তু দ্বিতীয়জন কিছুটা উড়নচণ্ডী। জীবন নিয়ে অত কিছু সে ভাবে না। টিউশনি করিয়ে যে টাকা পায়, খাওয়া দাওয়া আর ঘোরাঘুরিতে সে তার পুরোটাই উড়িয়ে দেয়। দুজনে ছাত্র জীবন শেষ করে যখন ব্যবসায় নামার সিদ্ধান্ত নেয়, তখন সাকিব জমানো টাকা হিসেব করে বুঝতে পারে একটা ভালো পরিমাণ মূলধন দিয়ে সে সুন্দর মতো ব্যবসা শুরু করতে পারবে। কিন্তু আকিবের হাত শূন্য। ভাইয়ের দিকে তাকিয়ে তার আক্ষেপ ঝরে পড়ে। ইস, জীবনের এই পর্যায়টার জন্য যদি কিছু টাকা জমিয়ে রাখতাম। 2 নম্বর গল্প। এবার যে আক্ষেপের গল্পগুলো আপনার সামনে উপস্থাপন করব, প্রতিটি আক্ষেপ এবং আফসোসের উক্তি উপরে ঘটনাগুলোর সাথে ক্রমানুপাতে মিলিয়ে নেবেন। এতক্ষণে আমরা এবারের আক্ষেপগুলোর কথা জানলাম। এবার ওপারের আক্ষেপগুলোর কথাও একটু জেনে নেই। কেমন হবে সেই আফসোসগুলো? আমরা গল্প বলবো না, আল কোরআনের কাছ থেকে শুনবো সেসব। উপরের গল্প পুনরায় একটা একটা করে পড়ুন আর তার সাথে নিচের গুলো মিলিয়ে নিন। নম্বর ক, শফিক সাহেবের মতো আরো অনেকেই নিজেদের শোচনীয় পরিণতির মুখোমুখি হয়ে সেদিন এমন আক্ষেপ করবে। তারা বলবে, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। নম্বর খ, সাব্বিরের মতোই সেদিন আরো কিছু লোক অসৎ সঙ্গের পাল্লায় পড়ে স্বীকৃয়তা হারিয়ে বিশ্বাসের শুভ্রতায় কালিমা লেপনের কলঙ্কে দিশাহারা হয়ে বিপদগামী হবার আক্ষেপ প্রকাশ করবে। বলবে, হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। নম্বর গ, মঈন সাহেবের বারবার সতর্ক করার পরও গা ছাড়া মনোভাব নিয়ে নিজের বিপদ ডেকে এনে খান সাহেব যেমন মর্ম যাতনায় ভুগেছেন, তেমনি ভাবে পার্থিব জীবনের মরিচিকার পিছনে ছুটতে ছুটতে আল্লাহ তার রাসূলের পদ নির্দেশনা কানে না নেওয়ার দরুন সেদিন অনেকেই নিজের মর্ম যাতনা নিশ্চিত করবে। সেই যাতনার সাথে আবার যুক্ত হবে দৈহিক শাস্তি ও যাতনা। বৃথা আক্ষেপে তারা বলবে, সেদিন অগ্নিতে তাদের মুখমণ্ডল উলট পালট করা হবে। সেদিন তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহর অনুগত্য করতাম ও রাসূলের অনুগত্য করতাম। নম্বর ঘ, অর্ধ ব্যবসায়ী ও নিয়মানুবর্তী সহচরের সাথে থেকে সিয়াম ভালো রেজাল্ট করেছিল। অমনোযোগী ও অনিয়মানুবর্তী সহচরদের সাথে সময় কাটানোর কারণে রাতুলের রেজাল্ট হয়েছিল খারাপ। রাতুল যে আক্ষেপটা করেছিল সেদিনও
সেদিনও কিছু মানুষ এমন আক্ষেপ করবে, হাই আমি যদি তাদের সাথে থাকতাম তাহলে আমিও যে দরুন সাফল্য পেতাম। নম্বর ও, জীবনের শৌখিন মুহূর্তের জন্য আগেভাগে সঞ্চয় না করাই আকিবের মনে যে দুঃখবোধ ও আক্ষেপের জন্ম হয়েছে, সেদিনও কিছু মানুষের মুখ থেকে আসল গন্তব্যের জন্য কিছু সঞ্চয় না করার আক্ষেপবোধ এভাবেই প্রকাশিত হবে। সে বলবে, হাই এ জীবনের জন্য আমি আগেই যদি কিছু পাঠিয়ে রাখতাম। নম্বর 3, দুটো অংশ আরেকবার একটু মিলিয়ে পড়ুন। একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন দুই ধরনের আক্ষেপ প্রকাশের উক্তি কিন্তু একই, কিন্তু দুটোর মাঝে মৌলিক যে পার্থক্যটা সেটা হচ্ছে প্রথম দিকের আক্ষেপগুলো মূল্য আছে, দ্বিতীয় অংশের আক্ষেপগুলোর কোনো মূল্য নেই, 1 পয়সাও না। এ আবার কেমন কথা? আচ্ছা খোলাসা করে বলা যাক। শফিক সাহেব যখন আক্ষেপ করে এই উক্তিটা করেছেন তখন কিন্তু তার সামনে এখনো সুযোগ আছে ব্যবসার পলিসি ডেভেলপ করে এই লস খাওয়া থেকে পরিত্রাণ পাওয়ার। সাব্বির যখন তার অসৎ বন্ধুর সাথে বন্ধুত্বের জন্য আক্ষেপ করছে তখন তারও সুযোগ আছে সামনে থেকে বন্ধু নির্বাচনে সতর্ক হবার। খান সাহেব যে শিক্ষাটা পেয়েছেন এবার সামনে থেকে সে ব্যাপারে সাবধান থাকার জন্য নিশ্চয়ই কিন্তু প্রতিজ্ঞ হতে পারে, সে সুযোগ তারা আছে। আবার আল্লাহ চাইলে ওই পরিস্থিতিতেও তার ছেলেকে সারিয়ে তুলতে পারেন। রাতুল এবার খারাপ রেজাল্ট করে যে আক্ষেপ প্রকাশ করছে তারপর কিন্তু সুযোগ আছে শিয়ামের মতোই পড়ুয়াদের সাথে সময় কাটিয়ে পরের সেমিস্টারে রেজাল্টটা ভালো করার। আকিবের জন্য সুযোগ ও সময়ের দরজা খোলা আছে। এখন থেকে জীবনটাকে নিয়ন্ত্রণ ও হিসেবি করে সামনের সময়ের জন্য সঞ্চয় করে যথেষ্ট সুযোগ আছে তার। কিন্তু কিয়ামতের দিন মাটি হয়ে যাবার আকাঙ্ক্ষা প্রকাশ করলেও কোনো পাপীর সুযোগ নেই মাটি হয়ে যাবার কিংবা ফিরে এসে জীবনটাকে বদলে ফেলার। আছে সুযোগ নেই। একইভাবে অসৎ ও পঙ্কিলতাপূর্ণ বন্ধুত্বের দরুন জান্নাতের পথ থেকে বিচ্যুত হওয়া মানুষগুলো যখন তার বন্ধুত্বের জন্য লজ্জিত ও অনুতপ্ত হবে তখন তারও সুযোগ নেই সংশোধনের। আছে কি? নেই। আল্লাহ তার রাসূলের কথাগুলো না মানার ফলস্বরূপ মর্মযাতনা ও দৈহিক যাতনার শাস্তি থেকেও ফিরে আসার কোনো সুযোগ নেই সেদিনের আক্ষেপকারীদের, তাই নয় কি? হ্যাঁ তাই। দিনের পথে সহযোগী, দিনের পথে সহচর, দিনের জ্ঞানে সমৃদ্ধ অথবা দিন পালনের প্রচেষ্টারত মানুষগুলোর সংস্পর্শে তুচ্ছ জ্ঞান করার পর অন্ধকারের যাত্রীদের সহযাত্রী হয়ে সেদিন যারা আক্ষেপ করবে তাদেরও কিন্তু কোনো সুযোগ নেই। আবার আলোকিত মানুষগুলোর সঙ্গী হবার আছে বলে মনে হয় না, একটুও না। চূড়ান্ত গন্তব্যের জন্য নিজেদের সঞ্চয়ের ঝুলি খালি রেখে যাওয়া মানুষগুলোরও একই অবস্থা। অতটুকু আক্ষেপ তাকে পুনরায় নতুন করে সঞ্চয়ের সুযোগ করে দেবে না। এই আক্ষেপগুলো তাহলে কেন আল কোরআনে বলা হলো যদি এসবের কোনো মূল্যই না থাকে? কে বলেছে কোনো মূল্য নেই? দেখুন, শফিক সাহেব, সাব্বির, খান সাহেব, রাতুল, আকিব এদের কাউকেই কিন্তু আগে ভাগে কেউ তাদের পরিণতির কথা স্মরণ করিয়ে দেয়নি। কাজেই তারা যে শিক্ষাটা পেয়েছে তা থেকে নিজেকে সংশোধনের সুযোগ অংশগ্রহণ করে নিতে পারছেন। কিন্তু আল্লাহ আপনাকে ভালোবেসে আগে ভাগে এমন আক্ষেপ ও অনিবার্য পরিণতির কথা বলে দিচ্ছেন, সাবধান হয়ে যাবার সুযোগ করে দিচ্ছেন আগে থেকেই। তবু যদি সেই আক্ষেপটা আপনাকে সেদিন করতে হয় তবে আপনার চেয়ে দুর্ভাগা কে আছে? আপনাকে যেহেতু আক্ষেপ করা থেকে মুক্ত থাকার সব রকম সুযোগ ও সময় দেওয়া হয়েছে, প্রস্তুতির উপায় উপকরণ বাতলে দেওয়া হয়েছে, কাজেই সেদিন আপনার সুযোগ ও সময়ের দরজাটা অনিবার্যভাবেই বন্ধ হয়ে যাবে। চলুন তাহলে ভাবি, নিজেদের সাথে কথা বলি। তো এই ছিল আজকে আক্ষেপের গল্প। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোটখাটো হলো একটি কমেন্ট করে যাবেন। আর এরকম গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।